আমার সাথে না থাকলে তুমি আমার শত্রু। ভোট কি হবে ভাই শেষ পর্যন্ত? আমাদের প্রবলেম হচ্ছে মাথায়। মানুষ কি ভোট দিতে পারবে? এটা থেকে বের হওয়ার একটাই উপায়। বাংলাদেশে আসলে নারীদের অবস্থান কই? আমার যখন বয়স 18 আমি ভেবেছিলাম বাংলাদেশ বদলাবে। এমন কোনো ম্যাজিক ঘটবে? তারা নিজেদের দায় মুক্তির ব্যবস্থা করেছেন। আগামী নির্বাচিত সরকার একটা বড় চাপের মুখে থাকবে না? অন্তর্বর্তী সরকার নিজেদেরকে জবাবদিহিতার ঊর্ধ্বে রেখেছেন। রাজনৈতিক বাস্তবতার একটা প্রতিফলন। বাস্তবতা খুবই প্রতিশোধকামী। গত 1.5 বছর কেমন দেখলেন? এই যে সামনে নির্বাচন হবে, 10 বছর পর বাংলাদেশকে কোথায় দেখেন? 10 বছর পর আমি বাংলাদেশকে আসলে এখন আর দেখতে চাই না। প্রিয় দর্শক, শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান, আপনাদের অনুষ্ঠান, আমাদের সবার অনুষ্ঠান শুভেচ্ছা। লাইনটা মনে পড়ে আপনাদের? এই লাইনটা শুনলে যার কথা মনে পড়ে তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের আজকের পডকাস্ট কথা চলুকে। তবে তার সাথে কথা হবে শুধু শুভেচ্ছা না, নানান বিষয়ে। আমরা কথা বলবো আব্দুল নূর তুষারের সাথে। তুষার ভাই কেমন আছেন? ভালো আছি, আল্লাহ যেমন রেখেছেন। এই যে লাইনটা মনে করাই দিলাম, আপনার কি মনে পড়ে সেই লাইনটা? হ্যাঁ, আমার মনে মানে আপনার তো ভোলার কোনো সুযোগ নাই। আমার উপস্থাপক জীবনের শুরু অবশ্য শুভেচ্ছা দেওয়া হয় নাই, কিন্তু শুভেচ্ছা আমাকে যে সর্ববিস্তৃত খ্যাতি এনে দিয়েছিল সেটা আমি সবসময় মনে করি, এবং এটার পেছনে আসলে মানুষের ভালোবাসা কাজ করেছে। একটা ছোট্ট ছেলে, খুব বেশি বয়স না, 25 মাত্র পার হয়েছে, সে একটা ম্যাগাজিন অনুষ্ঠান করে এবং সেটা সবাই দেখেছে, পছন্দ করেছে, আমাকে মনে রেখেছে এত বছর পরেও। অন্যায়ভাবে অনুষ্ঠানটা বন্ধ করে দেওয়া হয়েছিল, তারপরও মানুষ ভোলে নাই। এগুলো সবই হচ্ছে বলে না যে যা পাওয়ার কথা ছিল না সেটাই পেয়েছি। আমি এটা সবসময় মনে করি এবং এই জন্য আমি কৃতজ্ঞ। আমি মানুষের কাছে তো কৃতজ্ঞই, আমি সর্বশক্তিমানের কাছেও কৃতজ্ঞ। এই যে শুভেচ্ছার মতো একটা অনুষ্ঠান রাজনৈতিক কারণে বন্ধ হয়েছিল, এইটা কি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার একটা প্রতিফলন? আমাদের রাজনৈতিক বাস্তবতা খুবই প্রতিশোধকামী এবং এক ধরনের কান কথা নির্ভরশীল। একজন মানুষের রাজনৈতিক পরিচয় থাকতে পারে, যেমন আপনি ছোটবেলায় হয়তো একটা দলের হয়ে 2 বছর ফুটবল খেলেছেন, সেই জন্য কি আপনাকে আর কোনোদিন ফুটবল খেলতে দেওয়া হবে না? কিন্তু সংস্কৃতি কর্মীদের মধ্যে রাজনৈতিক বিভাজনটা তৈরি করা হয়েছিল মূলত, আমি বলি, এটা তৈরি করার পেছনে কাজ করেছিল এই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। তারা বলার চেষ্টা করত যে সংস্কৃতি তাদের সম্পত্তি, এবং এটা করার ফলে সংস্কৃতির সঙ্গে জড়িত যে কোনো ব্যক্তি যদি কোনো সময় তাদের কোনো সংগঠন বা কোনো কিছুর সঙ্গে জড়িত থাকে 1-2 বছর 5 বছরের জন্য, এবং তারপরে জীবনে আর কোনো রাজনীতি না করলেও ভিন্ন পক্ষ তাকে ট্যাগ করতো এবং তাকে কালো তালিকাভুক্ত করতো, আবার এরাও অন্যদেরকে কালো তালিকাভুক্ত করতো, এবং এইভাবে সাংস্কৃতিক কর্মীদের মধ্যে বিভাজন এনে দিয়ে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী একটি জায়গাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। কেননা সংস্কৃতি কর্মীরা কী করে জানেন? তারা ইনফ্লুয়েন্স করে। আজকে যে আপনারা দেখেন ইউটিউবে, ফেসবুকে সোশ্যাল ইনফ্লুয়েন্সার, এরা কারা আসলে? এরা কি বানায়? এরা টিকটকে কি বানায়? নাচ বানায়, গান বানায়, কবিতা আবৃত্তি করে, রিল বানায়। এটাকে এরা নাম দিয়েছে কন্টেন্ট, কিন্তু কন্টেন্ট আসলে কি? একসময় যেটাকে নাটক বলতো, একসময় যেটাকে কবিতা বলতো, ওইটাই তো কন্টেন্ট। বা এর চেয়ে আরেকটু কিছু বেশি ভ্রমণ কাহিনী বানায়। তার মানে কি দাঁড়িয়েছে? এবং এই যে এখন কন্টেন্টের নামে প্রচুর কুরুচিপূর্ণ জিনিস চলে এসেছে, এর কারণ হচ্ছে প্রকৃত সংস্কৃতি কর্মীদেরকে এইভাবে কালো তালিকাভুক্ত করে, তাদেরকে কাজ করতে না দিয়ে, তাদেরকে বাধাগ্রস্ত করে সমাজের উপরে যে ভালো ইনফ্লুয়েন্সটা তারা করতে পারতো সেটা বন্ধ করে দিয়ে রাজনৈতিকভাবে পণ্যের প্রচারের জন্য এক ধরনের ব্যবসায়িক উদ্দেশ্যে আমাদের এই তরুণ সমাজকে মোল্ড করা হয়েছে, ছাঁচের মধ্যে ফেলা হয়েছে। এবং এই কারণে তারা অগ্রপশ্চাৎ বিবেচনা করে না, তারা শুধু পয়সা কামানোর জন্য কন্টেন্ট বানায়। অথচ শুভেচ্ছা করার পর আমি কত টাকা পেতাম জানেন? 850 টাকা। না, কিন্তু সেই সময় তো 800 না, সেই সময় 850 টাকা খুব বেশি টাকা ছিল না। একটা ভালো ইস্ত্রি, মানে যেটা এই যে আমরা কাপড় আয়রন করি, এটার দাম ছিল 1200 টাকা। হ্যাঁ, এবং আমাকে 2টা অনুষ্ঠান করতে হয়েছিল আমার জীবনের প্রথম নিজের পয়সা দিয়ে যে আয়রনটা কেনা হয় সেটার জন্য। আপনি যে সময়ের কথা বলছেন সেই সময়ের বাস্তবতার সাথে 2026 সালের বাস্তবতার কোনো মিল পান? মানে আপনি যে সমস্যাগুলো বললেন, তো সামাজিক রাজনৈতিক বোঝাপড়ার সমস্যা, তার বিরুদ্ধেই তো আমরা 2024-এ গণ-অভ্যুত্থান দেখলাম। গণ-অভ্যুত্থানের পর 1.5 বছরে সেই বাইনারির রাজনীতি, সেই রাজনৈতিক বিভাজনের রাজনীতি থেকে বেরোতে পারলাম না। আমরা আমাদের রাজনৈতিক সংস্কৃতিকে খুব একটা বদলাতে পারি নাই। এটা না পারার কারণ হচ্ছে এর মাঝখানে যে বৃহৎ সময় ধরে সাংস্কৃতিকভাবে অগ্রসর বলে দাবি করা যে দলটি একটা স্বৈরাচারী সংস্কৃতি তৈরি করেছিল, তারা এই বিষয়টিকে আরও পাকাপোক্ত করেছে। তারা শিল্পীদেরকে নিজস্ব শিল্পী বানানোর চেষ্টা অব্যাহত রেখেছে এবং একই সঙ্গে অনেককেই তারা একইভাবে
তারা ক্ষতিগ্রস্ত করেছে, চাপ সৃষ্টি করেছে। তাদের বিষয়টা অত বোঝা যেত না এই কারণে যে সংস্কৃতি কর্মীদের একটা বিরাট অংশ তাদের সঙ্গে যোগ দিয়েছিল। এই কারণে মনে হতো কই সবাই তো আছে, সবাই তো আছে, কিন্তু অনেকে কিন্তু ছিল না। আমি একজনের নাম বলি, আরিফুল হক। উনি ভালো নাটক করতেন। এই ভদ্রলোক কিন্তু টেলিভিশনে নির্বাসিত হয়ে গিয়েছিলেন। এই ব্যক্তি সম্পর্কে আমার অনেক আপত্তি আছে। একজন ব্যক্তি বাবুল সাহেব নাম ছিল, উনি রাজনৈতিক দল করতেন, কিন্তু লোকটা তো অভিনয় করে, তার অভিনয় বন্ধ করার তো কোনো যুক্তি নাই। যদিও আমাকে কালো তালিকাভুক্ত করার পেছনে বাবুল সাহেবের ভূমিকা ছিল, কিন্তু আমি কিন্তু দেখেন বলছি যে বাবুল সাহেবকে ওই কাজটা করাটা, এই যে বন্ধ করে রাখাটা উচিত হয় নাই। কেন উচিত হয় নাই? কারণ সংস্কৃতি কর্মী আসলে কি করে? সংস্কৃতি সেবা করে। আপনি তার রাজনৈতিক জায়গাতে তার সঙ্গে রাজনৈতিক বিরোধিতা করতে পারেন, কিন্তু তার যেটা পেশা, তার যেটা কাজ, তার যে কাজটা তিনি ভালো করেন, সেটা আপনি বন্ধ করবেন কেন? বরং সেইটা যাতে মানুষ দেখতে পারে সেই জায়গাতে নিয়ে যাবেন। একজন লোক ভালো আবৃত্তি করে, জয়ন্ত চট্টোপাধ্যায় কিংবা শঙ্কর শাহজালাল মনে করেন, তার আবৃত্তির তো কোনো দোষ নাই, কবিতারও কোনো দোষ নাই। তাহলে আপনি আবৃত্তি এবং কবিতা কেন বন্ধ করবেন? তিনি রাজনৈতিক কোনো বক্তব্য দিলে তার বিরোধিতা করেন। যে ভদ্রলোক আবৃত্তি করেন না, রাজনীতিবিদ, তাকে তো আপনি কালো তালিকাভুক্ত করেন না। তিনি কন্ট্রাক্টরি করতে পারেন, তিনি ব্যবসা করতে পারেন, তিনি খুব ভালোভাবে হাজার কোটি টাকার মালিকও হতে পারেন নিজে বিরোধী দলে থেকেও। কিন্তু এই সমস্ত আক্রোশ আমি দেখলাম নেমে আসে সংস্কৃতি কর্মীদের কাছে, কারণ তারা মনে করেন যে রাজনীতির বাইরে মানুষকে ইনফ্লুয়েন্স করার একটা বড় জায়গা হচ্ছে সংস্কৃতি। গত ১.৫ বছর কেমন দেখলেন এই এই দৃষ্টিভঙ্গি? গত ১.৫ বছর আরও এটা ভয়ঙ্কর হয়েছে। জুলাইয়ের চেতনার বিরোধী এবং জুলাইয়ের চেতনার পক্ষ এই কথা বলে, আবার আওয়ামী লীগের বিরোধী আওয়ামী লীগের পক্ষ এই কথা বলে, অথবা এই সময়ে যারা বেশ প্রমিনেন্ট হয়ে উঠেছেন তাদের কোনো ব্যক্তিগত সমালোচনা করলেই বলা হয়েছে যে তারা বিরোধী পক্ষ, তাদেরকে বন্ধ করতে হবে, আটকাতে হবে, বয়কট করতে হবে, থামিয়ে রাখতে হবে, এবং এক ধরনের অপমানের সংস্কৃতিও চালু করা হয়েছে। তাদেরকে জুতাপিটা করা হবে, তাদেরকে গলায় জুতার মালা ঝুলানো হবে, এরকম নানান ধরনের সোশ্যাল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার বাইরে নানান ধরনের ভয়ভীতি প্রদর্শন করা, মবের নামে এক ধরনের ভীতি তৈরি করা, এরকম নানান কিছু করা হয়েছে। এগুলো আসলে বিবরণ দিতে গেলে আবার 18 মাস লাগবে, কারণ প্রতিদিনই কিছু না কিছু হয়েছে। এবং যে কাজগুলি হয়েছে সেগুলি একটি সংস্কৃতবান, অরাজনৈতিক, বৈষম্যহীন, আপাত নিরপেক্ষ সরকারের শাসনে এটা আশা করা যায় না। কিন্তু এই ঘটনাগুলোর বিরুদ্ধেই তো গণঅভ্যুত্থান হলো। মধ্যবিত্ত রাস্তায় নেমে এলো, পিতা পুত্র মাতা কন্যা একসাথে রাস্তায় নেমে। পিতা পুত্র মাতা কন্যা মধ্যবিত্ত যে নেমে এসেছিল, তারা কিন্তু জানতো না যে এইখানে এই শেখ হাসিনা সরকারের পতনের পরে এই আন্দোলনটি এইরকম রাজনৈতিক চেহারা নেবে। তারা ভেবেছিল তারা বৈষম্য অন্যায়ের প্রতিবাদ করছে, কিন্তু তারা অন্যায়ের প্রতিরোধের নামে পরবর্তীতে কিছু মানুষ শূন্যস্থান পূরণ করার মতো এসে ভুল বানানে শূন্যস্থান পূরণ করবে, এটা তারা বুঝতে পারেন নাই। সেই মাতা পুত্র কন্যাদের কাছে কি এই সরকার গিয়েছে? এই ব্যক্তিরা গিয়েছেন? এই সামনে ভোট আছে, এই ভোটের সময় কিছু দল গিয়ে তাদের সামনে হাজির হবে এবং দেখা যাবে যে তারা আসলে কোন দিকে ভোট দেন। কিন্তু যে মা, ছেলে, কন্যা কিংবা আপনি বলেন যে শ্রমজীবী মানুষ, যে রিক্সাওয়ালা এসে রাস্তায় দাঁড়িয়েছিল, তারা কিন্তু দাঁড়িয়েছিল গণতন্ত্রের দাবিতে। তারা চেয়েছিল তাদের কথা শোনা হোক। তাদের ওই গান ছিল কথা ক। এমনকি ওই আন্দোলনের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লাইন ব্যবহার করা হয়েছে, তাই না? দাবায় রাখতে পারবে না, এটা ব্যবহার করা হয়েছে। তারপরে ব্যবহার করা হয়েছে যে শাসন করা তারই সাজে সোহাগ করে, যে এটা তার বক্তৃতার লাইন। এবং তারপরে স্লোগান দেওয়া হয়েছে মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। তাহলে আপনি যে স্লোগান দিলেন, আপনি এইটার পরবর্তী কর্মকাণ্ড কি করলেন? তার মানে যে কোনো একটা অভিনয় ছিল। এখন এই একই আন্দোলনের মধ্যে ছিল নাটক কম করো প্রিয়। পরে যদি আমরা দেখি যে আন্দোলনের মধ্যেও নাটক ছিল এবং সেটাকে বলা হচ্ছে কৌশল, তাহলে তো আগের সাথে পরের কোনো পার্থক্য থাকলো না, একই রকম হয়ে গেল। এবং এই একই রকম হওয়াটাই অনেককে হতাশ করেছে। যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র এসেছিল গণতন্ত্রের দাবিতে, দল তৈরির সময় সে দেখেছে ওই দলে তার কোনো জায়গা নাই। যে নারী এসেছিল ট্রাক থামিয়ে রাখতে সামনে দাঁড়িয়ে, যে নারী এসেছিল আহতদের সেবা শুশ্রূষা করতে, যে নারী এসেছিল স্লোগানের সামনে দাঁড়াতে বুক চেতিয়ে, সেই নারীকে বুঝতে হয়েছে যে আন্দোলন পরবর্তী রাজনীতিতে তার জায়গা নাই। তো এইটা কি সঠিক? এইটাই কি প্রতিশ্রুতি ছিল? কথা ক বলে যে আন্দোলন হয়েছিল, দেখা গেল কথা বলার অপরাধে সাংবাদিক যাই বলুক, ভুল বলবে, ঠিক বলবে, কারারুদ্ধ হতে হয়েছে, এক ধরনের মিথ্যা মামলা ফেস করতে হয়েছে। তাহলে এটা কেন হবে? এই কাজগুলি তো আগের সরকারই করতো। কেউ কথা বললে তার কথা বন্ধ করার চেষ্টা করতো, কারণ তার কথা পছন্দ হয় নাই।
ভুল ঠিকের বিবেচনা না কিন্তু। হুম। এবং ভুল বললেও বহু লোক বাইরে ছিল, ঠিক বললেও ভেতরে ছিল। আবার ভুল বলার জন্য তাদেরকে নেওয়া হয়েছে। স্ট্যাটাস লেখার অপরাধে মানুষ কারাগারে গেছে। এইবারও আমরা দেখলাম যে প্রায় কাছাকাছি বেশ কিছু ঘটনা ঘটেছে। এটা কেন ঘটবে? কিন্তু ধরেন রাজনৈতিক দলগুলো এই ভুল যখন করে তখন তার পরিণতি কি হয় আমরা দেখেছি। কিন্তু এই গত 1.5 বছর যারা এই সরকার চালালো তাদের তো সেই রাজনৈতিক দায় নাই। রাজনৈতিক দায় নাই বলেই তারা এরকম আরো বেশি করতে পেরেছেন, কারণ তাদের কোনো রাজনৈতিক দায় নাই। তারা সব কিছু বলবেন যে আমরা ভালো করার জন্য করেছি, আমরা আমাদের উদ্দেশ্য ভালো ছিল, আমরা সরল বিশ্বাসে করেছি। তাহলে ব্যর্থতা কি সাধারণ মানুষের? না, তারা এই সমস্ত ব্যর্থতা যদি কিছু থাকে তাদের, তাহলে সেটা আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে চলে যাবেন, এটা ফলাফল আমরা ভোগ করতে থাকবো। তারা তো বলবেন হ্যাঁ আমরা করেছি, এবং তারা শুধু তাই না, তারা নিজেদের দায় মুক্তির ব্যবস্থা করেছেন। এবং এই দায় মুক্তি রয়েছে, এই গণভোটের মধ্যে দায় মুক্তি রয়েছে। তো তারা তো নিজেদের দায় মুক্তির ব্যবস্থা করেছেন। তার মানে তারা জানেন তাদের কিছু দায় দায়িত্ব তৈরি হবে যেখান থেকে তারা মুক্তি চান। এবং একদিকে আমরা শুনতে পেয়েছি যে আদালতে যাওয়ার অধিকার কেউ ক্ষুণ্ণ করতে পারবে না, এমনকি প্রেসিডেন্ট হত্যাকারীকে যে মাফ করে দেন সেটা পারবে না। সবার ক্ষমতা, সবার দায় দায়িত্ব এমন একটা জায়গায় নিয়ে আসা হবে যে সেখানে চেক অ্যান্ড ব্যালেন্স, জবাবদিহিতা থাকবে। কিন্তু এই অন্তর্বর্তী সরকার নিজেদেরকে জবাবদিহিতার ঊর্ধ্বে রেখেছেন। তাদের কোনো কাজের জন্য তাদেরকে ভবিষ্যতে জবাবদিহি করতে হবে না। তারা নিজেরাই এই আইনটা বানিয়েছেন। তারা নিজেরা কোনো জবাবদিহি করবেন না। তারা দেখেন, তারা তো বলেছিলেন যে তারা সম্পদের হিসাব দিবেন, এখনো দেন নাই, এখন নির্বাচনের পরে দিবেন। মানে তারা তো দেন নাই, এবং এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। কিন্তু দিলে কি হতো? দিলে কি এমন মহাভারত অশুদ্ধ হতো? কি আছে সেইখানে যেটা আমরা দেখে খুব চিন্তিত হয়ে যেতাম? আমরা কি নির্বাচনের সময় মিথ্যা হলফনামা দেখছি না? তাতে কি হয়েছে? জনগণ রিয়াক্ট করেছে। ওনারা মিথ্যা হলো একটা দিতেন, কিন্তু সেটা তো দেন নাই। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর কি এমন কোনো ম্যাজিক ঘটবে যে আমরা রাতারাতি এই অবস্থা থেকে উত্তরণ ঘটায় ফেলতে পারবো বাংলাদেশের মানুষ? কারণ ধরেন একটা অরাজনৈতিক সরকার থেকে একটা রাজনৈতিক নির্বাচিত সরকারের হাতে যাবে রাষ্ট্র ক্ষমতা, কিন্তু এমন কোনো ম্যাজিক কি সম্ভব যে এই সংকট থেকে উত্তরণ হয়ে যাবে? মানুষ যখন তার হাতে থাকা সমস্ত উপায় এক্সস্ট করে ফেলে, অর্থাৎ শেষ করে ফেলে, আর কোনো উপায় থাকে না, প্রথমে সে হতাশ হয়। তারপরে সে হতাশা থেকে মুক্তির জন্য সে দৈব সিদ্ধান্তের উপর নির্ভর করে। বাদশাহ আকবরের একটা চমৎকার কথা আছে। বাদশাহ আকবর দিনই এলাহি প্রচলন করেছিলেন। তো কিছু লোক তাকে গিয়ে বললো, আপনি এত বড় সম্রাট, আপনি একটা কাজ করেন, ফরমান জারি করে দেন। ফরমান জারি করে সবাইকে বলে দেন এইটাই পালন করতে হবে। তো উনি বললেন যে আমি তো আমার রাজত্বের সকলকে তার সকল চাহিদা পূর্ণ করতে পারি নাই, এবং যেটা মৌলিক চাহিদা সেটাও পারি নাই। তো আমি তার কাছ থেকে তার অভিযোগ জানানোর জায়গা, সে যে নিরুপায় হয়ে তার ধর্ম অনুযায়ী উপাসনা করে, মোনাজাত করে, প্রার্থনা করে, অভিযোগ জানায়, এই জায়গাটাও যদি কেড়ে নেই, এটা তো হতে পারে না। গ্রেটনেস কিন্তু ওইখানে এসেছে। তিনি এলেই প্রচলন করে উনি গ্রেট হয় নাই। গ্রেটনেসটা কিন্তু ওইখানে যে উনি এটা বুঝতে পেরেছেন যে মানুষের কাছ থেকে তার এই যে চাওয়া, তার যে অন্তরের আকাঙ্ক্ষা, এটা কেড়ে নিতে হয় না। ঠিক তেমনি মানুষের আশাবাদের জায়গা হচ্ছে ম্যাজিক, যেটা আপনি বললেন। মানুষ সবসময় বিশ্বাস করে এই যে সামনে নির্বাচন হবে, তারপর একটা ম্যাজিক্যাল কিছু হবে, এমন কিছু একটা হয়ে যাবে। আসলে এমন কিছু হয় না। ম্যাজিকের উপর বিশ্বাস করা ঠিক না। আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কাজ করব এবং কাজের মাধ্যমে বাংলাদেশটাকে বদলানোর চেষ্টা করব। যদি সত্যি একটা স্বাধীন, সার্বভৌম, চিন্তা এবং বুদ্ধির স্বাধীনতা আছে এরকম একটা দেশ আমরা তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে বহু দূর পথ পাড়ি দিতে হবে। এবং সেইখানে আমাদেরকে ম্যাজিকে বিশ্বাস করলে হবে না, কারণ যারা নির্বাচন করছেন তাদের কারো পক্ষে এই ম্যাজিক্যাল বাংলাদেশ উপহার দেওয়ার যে সক্ষমতা, সেটা নাই। প্রধান উপদেষ্টা একাধিকবার বলেছেন এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন। ইনক্লুসিভ, মানে নির্বাচনের ক্ষেত্রে আমরা যে শব্দগুলো ব্যবহার করি, ফ্রি অ্যান্ড ফেয়ার, ইনক্লুসিভ, ক্রেডিবল, এই নির্বাচন কি সেরকম হবে বলে আপনি মনে করেন? সব ভোটার আসলে যদি ভোট ইনক্লুসিভ হয়, তাহলে হতে পারে। অনেক ভোটার এসেছে, ভোট ইনক্লুসিভ হয়েছে, কিন্তু বাংলাদেশে যে রাজনৈতিক বিশ্বাস রয়েছে, সেই বিশ্বাসের সবগুলি দল যদি এই নির্বাচনে না থাকে, তাহলে এখন থেকে 10, 15, 20 বছর পরেই আবার কেউ এসে বলবে কিন্তু যে এই নির্বাচনটা ইনক্লুসিভ ছিল না। আমি ব্যক্তিগতভাবে নির্বাচনের ইনক্লুসিভিটিতে খুব একটা বিশ্বাস করি না। আমি মনে করি যে নির্বাচন হওয়া উচিত সৎ এবং নিরপেক্ষ। যে দাঁড়াতে পারে নাই, কেন দাঁড়াতে পারে নাই সে চিন্তা করবে, তার কি অপরাধের কারণে, কি অন্যায়ের কারণে, কি পরিস্থিতি তৈরি হলো যে জন্য সে দাঁড়াতে পারলো না। আগে তো এরকম হয়নি। ফলে আমি মনে করি না যে কেউ দাঁড়াতে পারা না পারার সঙ্গে ইনক্লুসিভিটির সম্পর্ক আছে। বরং ইনক্লুসিভিটির সম্পর্ক হচ্ছে যে দাঁড়াতে চেয়েছে স্বতন্ত্র, সে দাঁড়াতে পেরেছে কিনা।
আমি একা দাঁড়াতে পারি এই নির্বাচনে? দুঃখজনকভাবে এই নির্বাচনে একা দাঁড়ানোর ব্যাপারটা সবচেয়ে কঠিন। একা দাঁড়ানোর পুরো প্রক্রিয়াটাকে কঠিন করা হয়েছে 111-এর সরকারের পর থেকে। এবং আপনি যদি একা নির্বাচন করতে চান তাহলে দেখবেন আপনার টাকা নাই, দল নাই, এবং আপনার সমর্থন আছে কিনা। ওই 1% স্বাক্ষর গ্রহণ করতেই তো। হ্যাঁ, এবং নির্বাচন কমিশনের কত বড় এটি একটি বৈষম্যমূলক সিদ্ধান্ত, যেটা কিনা সবার জন্য সমান নয়। আইন কিন্তু সবার জন্য সমান হতে হয়, এবং আমি মনে করি যে এই সিদ্ধান্তটা হাইকোর্টে চ্যালেঞ্জ হওয়া উচিত, যে এবং এটা সম্ভবত কেউ কেউ করেছেন, যে 1% সমর্থন আমাকে কেন নিয়ে আসতে হবে? আমি নির্বাচনে দাঁড়িয়েছি, আমার প্রতিদ্বন্দ্বীও দাঁড়িয়েছেন, আমি কেন ধরে নিচ্ছি ওনার দলের 1% সমর্থন আছেই আর আমার নিজের 1% সমর্থন নাই? বরং যার দল নাই ধরে নিতে হবে তার পক্ষে সকল ভোট পাওয়ার সম্ভাবনাই আছে, বরং দলের লোকটারই শুধু তার দলের ভোট পাওয়ার কথা, অন্যদেরটা পাওয়ার কথা না। ফলে যিনি স্বতন্ত্র দাঁড়ান তিনি তো অত্যন্ত আত্মবিশ্বাসী, তিনি মনে করছেন দলমত নির্বিশেষে যে কোনো লোক তাকে ভোট দেবে। আপনি তাকে আটকে দিয়ে বলছেন আপনার সমর্থক জোগাড় করে দেখায় দেন কে আপনাকে চায়। কেন? আর একটা মাস্তান, লুটেরা, বদমাশ, ঋণ খেলাপি, অন্যায়কারী, রাজনৈতিক নির্যাতনকারী, চাঁদাবাজ, সে একটা দলের নমিনেশন নিয়ে আসলে আপনি সুন্দর তাকে দিয়ে দিচ্ছেন শুধু কয়েকটা শর্তের ভিত্তিতে। ঋণ খেলাপি হবে না, দ্বৈত নাগরিক হবে না, হলফনামাটা ঠিক মতো দিবে, কর পরিশোধ করেছে, ব্যাস হয়ে গেল। আপনার কি মনে হয় না যে লোকটা নির্যাতনকারী সে লোকটার মানসিক অসুস্থতা রয়েছে? নির্যাতন তো একটা মানসিক অসুস্থতা। আরেকজন মানুষের উপর আপনি অত্যাচার করছেন, যেভাবেই করেন, জমি দখল করছেন, এটা অত্যাচার না? আপনি মানুষের কাছ থেকে লুট করে টাকা নিচ্ছেন, সেটা অত্যাচার না? আপনি ইফটিজিং করছেন, সেটা অত্যাচার না? সেরকম লোক কিন্তু মাদক ব্যবসা করছেন, সেটা অন্যায় না? আর গত সরকারের সময় মাদক ব্যবসায়ী দাঁড়ায় নাই কক্সবাজারে? মাদক ব্যবসায়ী দাঁড়ায় নাই, তার বউকে দাঁড় করিয়ে দিয়েছে। মাদকের উত্তরাধিকার গত সরকারের আমলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিহ্নিত। হ্যাঁ, এবং তালিকায় নাম আছে। আর মাদক ব্যবসায়ীর বউ কি মাদকের উত্তরাধিকার নাকি এমপিশিপের উত্তরাধিকার? তো এগুলো আমরা দেখেছি না? তাহলে সেইগুলা নির্বাচন কমিশন বন্ধ করে না, আর বন্ধ করবে আপনাকে আর আমাকে। বলবে যাও 1 ভাগ স্বাক্ষর জোগাড় করো, ভোটার নম্বর এবং এনআইডি নম্বর এবং ফোন নাম্বার সহ। এই তথ্য তো মানুষের ব্যক্তিগত তথ্য, আমি কেন নিয়ে আসবো এটা? আমাকে কেন এটা দেওয়া হচ্ছে? আমি কেন এই ব্যক্তিগত তথ্য সংগ্রহ করব? আর ওনারা কেন করবে না যারা দলের হয়ে এসেছে? এটা বৈষম্যমূলক মনে হয় না তাদের কাছে? না, হয় না। হয় না এই কারণে যে এইখানেই হচ্ছে ইনক্লুসিভিটির সমস্যা। এই নির্বাচন স্বাধীন মানুষের জন্য ইনক্লুসিভ না, এই নির্বাচন হচ্ছে দলীয় লোকজনের জন্য ইনক্লুসিভ। আপনি দলের সঙ্গে মাথা নাড়বেন, দলের লেজ হবেন, দলের কাউয়া হবেন, হ্যাঁ, দলের সঙ্গে যোগ দেবেন, আদর্শের মিল নাই, নির্বাচনী সমঝোতা, এই কথা বলে আর আপনি হয়ে গেলেন না। ওই সমঝোতার বিষয়ে অন্য একটা প্রশ্ন আছে, সেটা পরে করব। কিন্তু আপনি এটা তো ধরেন ইনক্লুসিভিটির ব্যাপার গেল, কিন্তু ফ্রি অ্যান্ড ফেয়ার দৃষ্টিভঙ্গিতে মানে মানুষ কি ভোট দিতে পারবে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি আইন শৃঙ্খলা ট্যাকেল করতে পারবে? কারণ আমরা 1.5 বছর ধরে শুনে আসতেছি পুলিশ ফাংশনাল না। পুলিশকে ফাংশনাল করা গেল? পুলিশকে ফাংশনাল করার জন্য যা দরকার ছিল সেটা করা হয়নি। পুলিশের মনোবল উন্নত না করে তার পোশাক বদল করা হয়েছে, যেন পোশাক বদল করে দিলে ভেতরের জিনিসটা ঠিক হয়ে যায়। আপনি একটা পচা খাবারের প্যাকেটটা বদলালেন, তো ভেতরের পচনটা ঠিক হয়ে যাবে, তাই না? এই যে সিদ্ধান্তগুলি, এগুলি হচ্ছে আইওয়াশ। পুলিশের মনোবল উদ্ধার করার জন্য সবচেয়ে বড় যেটা দরকার ছিল সেটা হচ্ছে পুলিশকে সম্পূর্ণভাবে প্রজাতন্ত্রের আইন দ্বারা পরিচালিত হতে দেওয়া উচিত ছিল। এবং এই যে ভুয়া মামলা গ্রহণ করা, জেল গেটে আবার আটক করা, মামলা ছাড়া লোকজনকে ডেকে এনে তারপরে তার নামে মামলা রুজু করা, এই প্রক্রিয়াগুলি বন্ধ করা দরকার ছিল। পুলিশকে বলা উচিত ছিল আইন এবং বাংলাদেশের সংবিধান এবং অধিকার বিষয়ক যে বিষয়গুলি রয়েছে এইগুলিকে পরিপূর্ণভাবে পালন করে তোমরা পুলিশিং করো এবং দেখিয়ে দাও যে সত্যিকারের পুলিশ কী হয়। অন্তত সেটা ধরেন সবখানে সম্ভব না হলেও পাইলট প্রক্রিয়ায় অন্তত 5টা-10টা জেলায় করলেই কিন্তু পুরো প্রক্রিয়ার যে বদলটা সেটা আমরা অনুভব করতে পারতাম। কিন্তু সেটা কি হলো? পুলিশ বলেন বা অন্যান্য বাহিনী বলেন, তারা হুকুমের দাস হয়ে রইল, হুকুমের গোলাম হয়ে রইল। তো সেই হুকুমের গোলামি তো তারা করেছে সবসময়, কিন্তু হুকুমের গোলামি করার কথা তাদের না, তাদের করার কথা হচ্ছে আইনের গোলামি। হুকুম আর আইন এক না, শাসক এবং আইন এক নয়, শাসককেও আইন দ্বারা পরিচালিত হতে হয়। এই জায়গাটাকে তারা পার্থক্য করতে পারেন নাই বলে আজকে পুলিশের ক্ষমতায়ন প্রশ্নবিদ্ধ হয়েছে। এবং আজকে যে মানুষ বলছে আমি কি নিরাপদে ভোট দিতে যাব, এটাই তো সবচেয়ে বড় ব্যর্থতা। এই 18 মাসে, 16 মাসে, 17 মাসে তারা এই নিরাপত্তার অনুভূতিটা তৈরি করতে পারলেন না, বরং মানুষ তার নিজের বাসার মধ্যে অনিরাপদ বোধ করেছে। মানুষ মবকে ভয় পেয়েছে, মানুষ রাস্তা দিয়ে হাঁটার সময় ভয় পেয়েছে যে কে তাকে হঠাৎ আক্রান্ত করবে। বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা তরুণদেরকে একটা জটলা করতে দেখলে ভয় পেয়েছেন, সেই রাস্তাটা দিয়ে হাঁটেন নাই অনেকে।
এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটার জন্য কি স্বৈরাচার দায়ী? আর স্বৈরাচার যদি এটার জন্য দায়ী হয়ে থাকে, তাহলে এটা থেকে উদ্ধার করার কথা কাদের ছিল? আর যদি উদ্ধার করতে নাই পারবেন, তাহলে নির্বাচনে এত দেরি করলেন কেন? সংস্কার করার চেষ্টা করলেন, সংস্কার তাহলে সরাসরি তারাই করতেন। এই রাজনৈতিক দলগুলিকে ডেকে নিয়ে কালক্ষেপণ কেন করা হলো? এই প্রশ্নের কোনো জবাব নাই। এবং তারপরেও যদি মানুষকে প্রশ্ন করতে হয়, আমি কি ভোট দিতে পারবো, ভোটকে ঠিক মতো গুনবে, ভোটে যা গেলে কি আমাকে ফিরে আসার পরে আমার উপর কোনো আক্রমণ হবে, ভোটের পরের দিন কি হবে, এই সব সংশয় যদি মানুষের মনে থাকে, এটা তো বিরাট ব্যর্থতা। শুধু কি এই সংশয়, এই 8-10 দিন আগে এখনো মানুষ জিজ্ঞেস করে ভোট কি হবে ভাই শেষ পর্যন্ত? মানুষ এটা জিজ্ঞেস করে কারণ মানুষ বহুদিন ধরে ভোট দেখে না। আর মানুষ মনে করে যে এই সরকারের ভেতরে ভোট সংক্রান্ত যে কথাবার্তা এবং তাদের কাজ, সেটার মধ্যে অনেক অমিল আছে, যে কারণে মানুষের মনে একটা সংশয় আছে। কেননা আপনি যদি বলেন যে মানুষ চায় আমি 50 বছর থাকি, কিন্তু আপনি সংস্কার করেন রাজনৈতিক নেতারা যাতে 10 বছরের বেশি থাকতে না পারে। এখন মানুষ যদি একজন ব্যক্তিকে 50 বছরও থাকুক চায়, বা তার সরকার 50 বছরও থাকুক চায়, আর নিজের দলের নেতাকে সে 10 বছরের বেশি চাইতে পারবে না, তাহলে মানুষের সেই মতামতকে আপনি অগ্রাহ্য করে আপনি আবার ওই একই মানুষের উদাহরণ দিচ্ছেন যে আমাকে তো 50 বছর চেয়েছে বা চায়। এটা কেমন কথা? এইখানে হচ্ছে স্ববিরোধিতা, এবং সেই স্ববিরোধিতাই মানুষকে সংশয়গ্রস্ত করেছে। তাহলে 12ই ফেব্রুয়ারি এই রাষ্ট্রের ললাটে কি আছে বলে সম্ভাবনা এবং শঙ্কা দেখা? রাষ্ট্রের কোনো ললাট নাই, এটা হচ্ছে মজার ব্যাপার। রাষ্ট্র অদৃশ্য, রাষ্ট্র হচ্ছে রাষ্ট্র মানে আমি মানুষের হ্যাঁ, প্রতিনিধি হিসেবে রাষ্ট্র। আপনি কবিতার ছলে প্রশ্ন করেছেন, কিন্তু আমি আপনাকে যৌক্তিক উত্তর দিচ্ছি আর কি। মানুষ যে মনে করে রাষ্ট্রের ললাট আছে, রাষ্ট্রের ললাট নাই। ললাট আমাদের আছে, কিন্তু সেই ললাট কখন? আপনি কাজ শেষ করবেন, তারপরে ললাটের অপেক্ষা করবেন। ভাগ্যের অপেক্ষা হচ্ছে কাজের পরে। যেমন একই কাজ করার পরও একজন কিছু পায়, আরেকজন পায় না, এটা হচ্ছে ভাগ্য। কিন্তু তাই বলে কাজ যে করেছিল ওই কাজটা ভুলও নয়, মিথ্যাও নয়। দুজন খুব পড়াশোনা করছে, কিন্তু একজন প্রথম হলো, একজন দ্বিতীয়। এই প্রথম হওয়ার জন্য দেখা গেল তাদের দুটি খাতা একই রকম কপি, তারপরে একজন প্রথম হয়, একজন দ্বিতীয় হয়। কেন হয়? হয় এই জন্য যে ওই সময়ে যিনি খাতা দেখছেন, হয়তো তার অত্যন্ত মেজাজ খারাপ, হয়তো তার পেট ব্যথা, হয়তো একটু আগে স্যালাইন খেয়েছেন, হয়তো তিনি হাতের লেখাটা দেখে তার মনে হচ্ছে যে না, এই হাতের লেখা আমার ভালো লাগছে না, অথচ দুইটাই হয়তো সুন্দর। ইংরেজিটা প্যাঁচায় প্যাঁচায় লেখে নাই কেন, যেটাকে স্ক্রিপ্ট বলে, কার্সিভ বলে, হ্যাঁ স্ক্রিবল বলে, তো সেইভাবে কেন লেখে নাই? তো হতে পারে না, ওইটা হচ্ছে ললাট। কিন্তু দুইজনের খাতার সরল অঙ্কের একই উত্তর, দুজনের খাতার অঙ্ক একই ফলাফল দিয়েছে, তাই কাজের পরে ললাট। কিন্তু কাজটাই তো হয় নাই, রাষ্ট্রের ললাট তাহলে কোত্থেকে আসবে? এবং এই ললাট মানুষের ললাট, মানুষ কাজ ঠিক মতো করে নাই। মানুষ যারা আমাদেরকে মুক্তি, স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা, এই স্বপ্নগুলির কথা বলেছিলেন, তাদের কাজের মধ্যে দিয়ে 10% আমরা দেখতে পাই নাই। না দেখতে পাওয়ার ফলে এই পুরো ব্যাপারটা একটা অদৃশ্য ধারণায় পরিণত হয়েছে। এবং সেই ধারণা যারা দিয়েছেন, তারা এমন এমন জায়গায় গিয়ে মৈত্রী করেছেন এবং করে বলেছেন যে এটা সমঝোতা, আসনের কারণে, দেশ শাসন করার অধিকারের কারণে। দেশ শাসন করার অধিকারের জন্য আপনি আদর্শ বিসর্জন দেবেন না। আমরা ব্রেভ হার্ট একটা ছবি দেখেছি না? হ্যাঁ, এই ব্রেভ হার্টের সেই নায়ক যদি আপনি মনে করেন যে দেশ শাসন করতে পারবে, এই জন্য রাজার সাথে হাত মিলালো, মিলে নির্বাচন করলো, তাইলে আর ওইটা ব্রেভ হার্ট থাকে না, তাহলে ওইটা আপোষকামিতা হয়ে যায়, কম্প্রোমাইজড হার্ট। ওইটা কম্প্রোমাইজড হার্ট। দ্যাট ইজ নট এ ব্রেভ হার্ট, দ্যাট ইজ আ ক্লেভার হার্ট, চালাক হার্ট, ধূর্ত হার্ট। তো আমরা তো সেই ধূর্ততাই দেখতে পাচ্ছি, আমরা তো সেই স্বাধীন, সেই বীরের হৃদয়ের থেকে উৎসারিত যে সাহস, সেই সাহস তো দেখতে পাচ্ছি না। তাহলে এই কাজগুলো করার একটা বড় পাহাড় সম চাপ নিয়ে তো আগামী নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করবে না, আগামী নির্বাচিত সরকার এই কাজগুলি করার কোনো চাপ তাদের নাই। তাদের চাপ হচ্ছে দলীয়। তারা যদি দলীয় সরকার আসেন একদমই, তাহলে তাদের কাজ দলীয় প্রতিশ্রুতি বাস্তবায়ন করা। মানে দলীয় প্রতিশ্রুতির মধ্যেও তো মানুষের ভাগ্য বদলের কথাই সবাই বলে। হ্যাঁ আছে, কিন্তু সেটা দলের ইচ্ছা অনুযায়ী হবে। অ্যামিড দি সিচুয়েশন অফ বাংলাদেশ, এই আইন শৃঙ্খলা পরিস্থিতি, বেকারত্ব, ফরেন রিলেশনস, আগামী নির্বাচিত সরকার একটা বড় চাপের মুখে থাকবে না? হ্যাঁ, তারা চাপের মুখে থাকবেন, কিন্তু তারা খুব সহজেই সেই চাপ মোকাবেলা করতে পারবেন। তারা যদি শুধুমাত্র নিজেদের চোখটাকে চশমা খুলে নিজের চোখের দৃষ্টিশক্তি অনুযায়ী ব্যবহার করেন, মানে কালো চশমাটা খুলে ফেলেন। এটা কেন বলছি, আমি আপনাকে একটা উদাহরণ দিই। ধান খেতে যখন কৃষক চাষ করে, সে একই জাতের ধান লাগায়, উচ্চ ফলনশীল মনে করেন। আমাদের বাঙালি জাতিতে একটাই জাত, যেখানে আরও কিছু ছোট ছোট জাতি আছে আমাদের সঙ্গে থাকে, আমরা সংখ্যাগরিষ্ঠ।
এবং সেই বাঙালিরা এই ভূখণ্ডে বসবাসকারী সবাইকে বাংলাদেশী হিসেবে, নাগরিক হিসেবে এবং একটা জাতীয়তাবাদের অধীনে তারা নিজেদেরকে চিন্তা করে অনেকেই। তো আমরা যারা বাঙালি বাংলাদেশি, বাংলাদেশে বসবাসকারী বাঙালি এবং অন্য জাতিগোষ্ঠী, আমরা একটা মনে করেন ধান ক্ষেত। আর আপনি সার দিবেন, আপনি বেছে বেছে সার দিবেন, বা আপনি ওই ধান লাগানোর আগে আপনি যে চাষ করেছিলেন, আপনি কি বেছে বেছে চাষ করেছিলেন যে এই দিক দিয়ে একটু বাঁকা নিব লাঙলটা? তা তো না। তাহলে তারা যদি শুধুমাত্র মেধাভিত্তিক শাসন ব্যবস্থা তৈরি করার চেষ্টা করেন, যে যার যেখানে মেধা আছে আমি তাকে সেখানে ব্যবহার করব, যে ছুরির ধার আছে সেই ছুরি দিয়ে ফল কাটবো, যে ছুরির ধার নাই সেটা হচ্ছে হাতুড়ি মনে করেন, সেটা দিয়ে আমি পেরেক গাড়বো, যার যতটুকু শক্তি সেই শক্তি অনুযায়ী তাকে আমি আমার এই দেশ গড়ার কাজে নিয়োজিত করব। তাহলেই দেখবেন যে খুব দ্রুত দেশের উন্নতি হবে। কেননা ফার্স্ট বয় কখনো লাস্ট বয় হতে চায় না। মেধাবী যে লোকটাকে আপনি নিয়োগ দিবেন সে তার মেধার প্রতি অমর্যাদা করবে না, সে ব্যর্থ হতে চায় না, তো সে প্রমাণ করতে চায় যে তার মেধা শক্তি আছে। তাকে স্বাধীনতা দেন, সবাইকে বিকশিত হওয়ার জন্য পূর্ণ স্বাধীনতা দেন, এবং তাদের পেছনে সরকার, রাষ্ট্র, অর্থব্যবস্থা, শিক্ষা ব্যবস্থাকে সাপোর্ট করার জন্য তৈরি করে দেন। মানুষ নিজেই বড় হয়। মানুষকে বড় করার জন্য আর কিছু করতে হয় না। যেমন একটা বৃক্ষ, তাকে তো সারের জন্য, বৃষ্টির জন্য অপেক্ষা করতে হয়, কিন্তু মানুষ কি করে জানেন? যেখানে খাবার নাই হেঁটে অন্য জায়গায় গিয়ে খাবার নিয়ে আসে, যেখানে পানি নাই বহু দূরে গিয়ে পানি নিয়ে আসে, এবং তারপরে কি হয়, পানি নাই তাই নলকূপের নল গেড়ে প্রথমে কম ডেপথে যায়, তারপরে বেশি গভীরতায় যায়, ডিপ টিউবওয়েল, শ্যালো টিউবওয়েল। মানুষ তার শক্তি অনুযায়ী, তার অস্তিত্ব অনুযায়ী তার মেধাকে কাজে লাগাবেই। ফলে মানুষকে আপনি শুধু তৈরি করে দেবেন, বাকিটা সে নিজেই করবে। কিন্তু যে রাজনৈতিক বাস্তবতা এবং বিভাজনের কথা আপনি বললেন, সেই রাজনৈতিক বিভাজনের বাস্তবতার প্রেক্ষিতে আপনি যে ভালো কাজগুলো করতে চাইবেন, আপনার কিছু সেই কাজগুলো করতে না দেওয়ার মতো কিছু লোকও তো সমাজে থাকবে। কিছু না, অনেক আছেন, এবং দুর্ভাগ্যজনকভাবে তারা এই ক্ষমতাসীনদের আশেপাশে থাকেন অথবা ক্ষমতাসীনও হয়ে যান, এবং তারা তাদের এই অযোগ্যতাকে ঢেকে রাখার জন্য আশপাশ থেকে সমস্ত যোগ্য মানুষকে সরিয়ে দেন, এবং তারপরে তারা যেটা করেন, তাদের এই অযোগ্যতাকে টিকিয়ে রাখার জন্য সিস্টেমকে করাপ্ট করতে থাকেন। যেমন আমি বিগত সরকারের উদাহরণ দিই, সেখানে পরিবারের একটা শাসন ছিল। এটা কি অবিশ্বাস্য না যে একটা পরিবারের সব লোক যোগ্য? কিন্তু এরা কি করেছিলেন, এই পরিবার, এই আত্মীয় স্বজন, এই বদমাইশ, বাটপার, চোর, লুটেরা, এরা টিকে থাকার জন্য কি করেছে? এরা ভোটে দাঁড়াতে জিতবে না, তো এই জন্য তারা ভোটটা চায় নাই। কিন্তু আপনি কি একটা মেধাবীকে আপনি যদি প্রশ্ন করেন ভোটে দাঁড়াবেন, উনি বলবেন হ্যাঁ দাঁড়াবো, হেরে গেলে হেরে যাবো, জিতলে জিতবো। তিনি তার কাজ দিয়ে মানুষের মন জয় করে জিতে আসবেন। কিন্তু এরা তো জানে যে এদের কাজ দিয়ে এরা মন জয় করতে পারবে না, ফলে এরা ভোটিং সিস্টেমটাকে করাপ্ট করে দিয়েছে। কিন্তু ওই দলের মধ্যে কি মেধাবী লোকজন ছিল না? ছিল। এত বড় দলে কোনো মেধা নাই? এই এত বড় দলে কোনো সৎলোক নাই? ছিল। এদের সবাইকে তারা ঝেঁটিয়ে বিদায় করেছেন, আশেপাশেই থাকতে দেন নাই। কেন? অযোগ্যতা টিকে থাকে আগাছার বনে। এই জন্য আপনি যদি সত্যিকারের ফলনশীল ফসল চাষ করতে চান, আগে আগাছা মারতে হয়। কিন্তু এই আগাছারা কি করবে? আগাছারা যে কোনো মূল্যে আপনাকে মূল বৃক্ষের দেখাই পেতে দিবে না। তো আগাছার চাষ বন্ধ করলে আপনি দেখবেন যে সব ঠিক হয়ে যাবে। আগাছা আছে তো, এই আগাছারা আবার চেষ্টা করবে এই সিস্টেমটাকে করাপ্ট করতে, যাতে এরা টিকে থাকতে পারে। এবং এরা সে আগাছার বনকে কি নাম দিবে জানেন? এরা নাম দিবে যে এটা হচ্ছে ভবিষ্যতের কার্বন রোধী একটা চাষ। আমরাও তো কার্বন ডাইঅক্সাইড খাই, আমরাও তো অক্সিজেন ছাড়ি, এইসব বলবে। যেটা তারা বলেছে আপনি দেখবেন, লক্ষ্য করলে এরা বলেছে উন্নয়ন কি হচ্ছে না, তাহলে একটু দুর্নীতি হলে কি হয়? আরে না, দুর্নীতি ছাড়াও উন্নয়ন করা যায়। তুমি বলে দুর্নীতি হয়, আমি হলে হইতো না। তাহলে সাধারণ মানুষ কি করবে? মানে আপনি কি এই যে বোধ, এই বোধ কি শুধু রাজনৈতিক নেতাদের থাকবে, রাজনৈতিক দলের থাকবে? সাধারণ মানুষের এই বোধ তৈরি হওয়ার জন্য যে সামাজিক বোঝাপড়া, সেই কাঠামো কি আছে আমাদের? সেই সামাজিক বোঝাপড়া তৈরি করার জন্য সামাজিক প্রতিষ্ঠানগুলিকে বড় করা দরকার ছিল। কিন্তু আপনি দেখবেন যে কোন কারণে আমি হতাশা প্রকাশ করছি, সামাজিক প্রতিষ্ঠানের উপরই তো হামলা হয়েছে, পত্রিকার উপরে হামলা হয়েছে। এগুলোই তো সামাজিক প্রতিষ্ঠান। এগুলোকে আপনি সঠিকভাবে তৈরি করতে পারলে এরাই পাহারা দেওয়ার কথা আমাদের অধিকারের। কিন্তু এরাও যুক্ত হয়েছেন মালিকানার ভিত্তিতে বিভিন্ন দলের সঙ্গে, কারণ এই মালিকের অন্য ব্যবসা আছে। এই জন্যই পত্রিকার মালিক অন্য ব্যবসা করবেন না, আর করলে পরে উনি পত্রিকাতে কোনোভাবেই থাকতে পারবেন না। পত্রিকা স্বাধীন পরিচালক মণ্ডলী দিয়ে পরিচালিত হতে হবে, ব্যাংক যেমন করে।
এগুলোর নতুন নতুন নিয়ম করা দরকার। গণমাধ্যম কমিশনের একটা খসড়া বানিয়ে ঢুসঠাস পাশ করানোর চেষ্টা করা হচ্ছে, এগুলো করা উচিত না। বরং একটা সত্যিকারের গণমাধ্যম কমিশন তৈরি করে গণমাধ্যমকে যদি সেই স্বাধীন জায়গাতে পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি, তাহলে এরাই সমাজকে পাহারা দিত। এই সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলি, ধর্মীয় প্রতিষ্ঠানগুলি, এরাই সমাজকে পাহারা দিত। কিন্তু উল্টোটা হয়েছে, আমরা সব জায়গাতেই রাজনীতিকীকরণ করে আমরা এদেরকে নিজের দলের লোকে পরিণত করেছি। ফলে শিল্পকলা একাডেমির মহাপরিচালক নিজের দলের লোক হইতে হবে কেন? শিল্পকলা একাডেমির মহাপরিচালক হবেন তিনি, যিনি শিল্পকলাকে ওই মাত্রায় নিয়ে যাবেন। শিশু একাডেমির পরিচালক নিজের দলের লোক হইতে হবে। শিশু নিয়ে কাজ করেছে তেমন লোক না হলেও চলবে। তো এটা কেন? টেলিভিশনের ডিজি এটা নিজের আস্থাভাজন হইতে হবে কেন? নিজের ছবি যাতে দেখায়, এটা কেন? এই কেন 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 কিন্তু কোনো উত্তর নাই। এগুলোর উত্তর যদি সামনের সরকার দিতে পারেন, তাহলে আপনি দেখবেন দ্যাট ইজ রিয়েল ম্যাজিক। কারণ ম্যাজিক আসলে কি? ম্যাজিক হচ্ছে একটা কৌশল। আমি এখানে হাত দিয়ে এখান থেকে হাতি বের করে নিয়ে আসলাম, আসলে হাত সাফাই বলি আমরা, কিন্তু এখানে যে হাতিটা বের করলাম, হাতিটা কিন্তু এখানে ছিল। এবং যে জাদুটা দেখে সেও জানে হাতিটাকে কোথাও লুকানো হয়েছিল, বের করতে পারে না কোথাও লুকানো ছিল। তা আপনি যদি ওই হাতি প্রডিউস করতে চান, তাহলে আপনাকে হাতি প্রডিউস করার জন্য ওই মাইন্ডসেটে যেতে হবে। সেটা যদি আপনি না যান, তাহলে আপনি হাতির নামে একটা চিকা বের করবেন, কারণ ওই চিকাটা আপনার দলের, এবং আপনি ওইটাকে হাতি প্রমাণ করার জন্য আপনার সমস্ত কিছু ব্যবহার করবেন। সেই মাইন্ডসেটে যাওয়ার জন্য মানে যাওয়ার লক্ষণ দেখেন সামনের দিন? না, আমি দেখি না, আমি দেখি না। এটা হতাশ বক্তব্য, আমি সত্যিই দেখি না। আপনি যদি সেই রকম দেখতেন, তাহলে আপনি দেখতেন প্রচার প্রচারণায় আমূল পরিবর্তন এসেছে। কই, সেটা তো হয় নাই। আপনি যে আদর্শ বাংলাদেশের কথা বলেন, সে আদর্শ বাংলাদেশের চেহারা কোথাও নাই। আর সবাই বলে আমি নির্বাচনে জিতলে সে আদর্শ বাংলাদেশ তৈরি করবো। কেন? আপনার এলাকা আপনি ছিলেন না, আপনার এলাকা থেকে আপনি চলে গিয়েছিলেন। আপনি কেন একটা সামাজিক সাংস্কৃতিক সংগঠন তৈরি করে বা আপনার নিজের রাজনৈতিক দলের মাধ্যমে আপনার এলাকা অন্তত একটা জায়গাতে ওই আদর্শিক জায়গাটা করার চেষ্টা করেন নাই? আপনি না হয় মশা দূর করতেন না আপনার এলাকার গত 16 বছরে? আপনি না হয় আপনার এলাকার ড্রেনটা পরিষ্কার রাখতেন, শুধু বলতেন যে আমি ভাই রাজনীতি করি, কিন্তু আমাকে স্বৈরাচার কোনো সুযোগ দেয় না, ড্রেন পরিষ্কার করি। স্বৈরাচার আপনাকে ড্রেন পরিষ্কার করতে বাধা দিয়েছিল? আপনি বসে আছেন কবে ক্ষমতায় গিয়ে ড্রেন পরিষ্কার করবেন? এই জন্যই তো আমাদের ড্রেনগুলো ময়লা থাকে। স্বৈরাচার এসে কি করে জানেন? ড্রেন পরিষ্কারের কন্ট্রাক্ট দেয় তার নিজের লোককে, সে কাজ না করে টাকা নেয়। তাহলে কি মানুষের মধ্যে কোনো আশার সঞ্চার হবে না সামনের দিনে? এতগুলো মানুষ মারা গেল, মানুষের এত মনে বড় আশা সঞ্চার গণঅভ্যুত্থান করতে হলো। গেলে আসলে খুব সহজ সহজ কাজ করলে মানুষের মনে আশা সঞ্চার হয়। আপনি ব্রিজ, কালভার্ট, ফেরিঘাট, গোদারাঘাট, খেয়া পারাপার, এগুলাকে টোল নেওয়া জন্য রাজনৈতিক দলের লোকদের হাতে ছেড়ে দেওয়া বন্ধ করে দেন। এগুলো সব অটোমেটেড করে দেন। এগুলো খুব সহজ। ডিজিটাল বাংলাদেশ তৈরি করে কিন্তু এগুলো অটোমেটেড করে নাই। ধান্দাটা কোথায় নিশ্চয়ই বুঝতে পারছেন। কারণ নিজের দলের লোক এই টোল তোলার নামে এলাকাতে প্রভাব বিস্তার করবে। জনগণের টাকায় পুল তৈরি হয়, সেটা টোল তুলে ব্যবসা করে ওই এলাকার লোকেরা। কেন? একজন ব্যক্তি কেন টোল তোলার ব্যবসা করবে? আমার টাকা দিয়ে এটা হয়েছে, সরকার টোল তুলবে এবং সেই টাকা যা উঠবে পুরোটা সরকার পাবে। আমার টাকায় তৈরি করা ব্রিজে আরেকজন লোক টোল তুলে লাভ করে, কেন সে লাভ করবে? এই লাভের পুরাটাই আমার ঘরে আসে না কেন? খুব সহজ না? আপনি দেখেন এই এতগুলি সেতু হয়েছে, অটোমেটেড গেট এখনো পর্যন্ত তৈরি হয় না, যেটা তল দিয়ে গেলে অটোমেটিক টাকা কাটা যাবে। কেন? এটা খুব কঠিন ছিল। আপনি প্রিপেইড মিটার চালু করে, 1-2টা কাউন্টার আছে, কিন্তু সেটা খুব ফাংশনিং না, বন্ধ থাকে, নষ্ট হয়ে যায়। 2-4টা ব্যাংকের কার্ড দিয়ে এটা হয়, সবাইকে দেওয়া হয় না। এটার তো আলাদা ডিভাইসই আছে সব দুনিয়াতে, এবং এটার সাথে কারো কোনো সম্পর্ক নাই। ওটাতে আপনি টাকা লোড করবেন, ওইটা থাকবে, হয় অটোমেটেড গেটে অটোমেটিক কাটবে, অথবা আপনার কাছে একটা কার্ড থাকবে, আপনি ছোঁয়ায় দিবেন, গেট খুলে যাবে, তাই না? কিন্তু কই, সেগুলো কি হয়েছে কোথাও? হয় নাই তো। সামনের সরকার এগুলো করবে? সামনের সরকার এগুলো করা উচিত। সামনের সরকারের এইখানেই মানুষকে এম্পাওয়ার করা উচিত। আপনি এই সুযোগগুলি কমিয়ে দিলেই তো দুর্নীতি কমে যাবে। আপনি ওখানে দুর্নীতি কি করে? মেশিন দুর্নীতি করে? মানুষ দুর্নীতি করে। তাহলে যেই সব জায়গাতে মানুষ বাদ দিয়ে কাজ করা যায়, সব জায়গাতে মানুষ বাদ দিয়ে দেন। কোনো প্রয়োজন নাই। এই টাকা তোলা মানুষের কাজ না, টাকা প্রডিউস করা মানুষের কাজ। টোল আদায় করা মানুষের কাজ না, টোল দেওয়া মানুষের কাজ। টোল যেখানে ফেলেন আপনি, আপনার মাটির ব্যাংকে টাকা ফেলে না লোকে, তো মাটির ব্যাংক কি করে? মাটির ব্যাংক ওখানে কেউ দাঁড়িয়ে থাকে? একটা লোক দাঁড়িয়ে থাকে না তো। তাহলে আপনি টাকা রাখতে চান বলে আপনি মাটির ব্যাংকে টাকা রাখেন, সেইভাবে আপনি সরকারের অ্যাকাউন্টে টাকা রাখবেন। ওই জায়গাতে মানুষকে নিয়ে যেতে হবে, সেই প্রচারণা আছে? নাই তো। কারণ আপনি কর দিতে গেলে আপনাকে যত প্রশ্ন করে, কর না দিলে কোনো প্রশ্ন করে না। তো উল্টা না, আপনি যে কর দিতে এসেছে তাকে সম্মান করেন, সেইটা না করে দেখা যায় আমি আসলে মাঝে মাঝে হাসি। এগুলো খুব সিম্পল আইডিয়া, এগুলোর জন্য কোনো মাথা লাগে না। এগুলো একটা ক্লাস 10-এর বাচ্চা বুঝে, কিন্তু
মুশকিল হলো রাজনৈতিক দলের নেতারা বোঝে না। ওনারা বোঝেন, কিন্তু ওনাদের ক্ষমতাকে চিরস্থায়ী করতে চান। ওনারা ক্ষমতার জন্য কাজ করেন, ওনারা তো মানুষের জন্য কাজ করেন না। তাহলে মানুষ কি শুধু হতাশই হয়ে থাকবে? না, রাজনৈতিক দলকে মানুষ তার কর্মসংস্থান হিসেবে চিন্তা করে। এলাকাতে যে এমপি চিন্তা করে তার পিছনে আমি জীবন কাটাবো আগামী 5 বছর। আমার এটা একদম ব্যক্তিগত অভিজ্ঞতা। আমি একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে যাওয়ার পর বক্তৃতা দিয়েছি সাংস্কৃতিক একটা অনুষ্ঠানে। দেওয়ার পর একটা ব্যক্তি এসে বলছে, আপনি এত ভালো বক্তৃতা দিলেন, আপনি উপদেষ্টা হন। তা আমি বললাম, উপদেষ্টা কেন? আমি ইলেকশন করি। বলে না না না, ইলেকশন করার দরকার নেই। তো আমি বললাম, কেন? বলে না স্যার, আপনি যেটা বলছি সেটা হন না। আমি বললাম, তাহলে অন্তত মন্ত্রী হই, উপদেষ্টাও যদি হইতে পারি তাহলে আমাকে মন্ত্রী করুক। বলে না, মন্ত্রীও দরকার নেই। কেন? আবার জিজ্ঞেস করছে। এক পর্যায়ে এসে বলে ফেললো যে আপনি তো পয়সা কামাই করবেন না, তো আমাকে তো আমার নেতা ডেলি 500 টাকা 1000 টাকা দেয়, আমাকে দিয়ে বাজার করায়, বাজার করানোর পর বলে টাকাটা রেখে দে। তাই বললাম, এই টাকাকে ওনার আয় করা বলে আপনি মনে করেন? এইভাবে টাকা বিলি করতে পারে? বলে যেখান থেকে আয় করে করে, একটু দুর্নীতি করবে, অসুবিধা কি? ওনারা দুর্নীতি করবে, আপনি উপদেশ দিবেন, ভালো কাজটা হবে, ওই কাজের মধ্যে দুর্নীতি হবে, ওই দুর্নীতির পয়সা আমার নেতা পাবে, আমাকে দিবে। তাহলে কাজের পরামর্শ আপনি দিবেন আর টাকা উনি দিবে। একদম সেটা ব্যাখ্যা করলো। তারপর আমি খুবই অবাক হয়ে বললাম যে ভাই, তোমার কি এটাই কাজ? বলে কি করবো, চাকরি নাই, কিছু নাই, আমি ওনার পিছু পিছু থাকি। উনি আমাকে মোটরসাইকেল কিনে দিচ্ছে। আমরা বের হব কিভাবে এইখান থেকে? আমি তো বাংলাদেশে বহু জায়গায় গিয়েছি, এটা থেকে বের হওয়ার একটাই উপায়। আমাদের একজন মানুষ প্রয়োজন যে তার নিজের শক্তিতে বিশ্বাস করে, যে মনে করে যে ভালো কাজ করতে সে এসেছে, ক্ষমতায় থাকা তার কাজ না। সে ভালো কাজ করে যাবে, এবং ভালো কাজ করার পর সে চলে গেলেও মানুষ সেই ভালো কাজটার কথা মনে রাখবে। মানুষ বলবে যে এইটাই করা দরকার ছিল। কিন্তু কেউই সেই ঝুঁকিটা নেয় না এখনো পর্যন্ত। সকলেই দলকে খুশি করতে চেয়েছে, নিজের দলের সমর্থকদেরকে পাল্লা ভারী করে পরের ভোটে জিততে চেয়েছে। দলের সমর্থকরা দলকে কখনো জিতায় না, সাধারণ মানুষ দলের জন্য ভোট দেয় যখন, তখন দল জিতে। সুইং ভোটার্স আর দ্য ইনফ্লুয়েন্সার্স অফ আ ভোট, এবং সারা দুনিয়াতেই তাই। আমি একজন কাউকে ভালো লাগলে ভোট দেই, কিন্তু সেই ভালো লাগার জায়গাটাকে আমরা এক্সিকিউট করতে দেই নাই। ভালো লাগার মানুষটাকে তো আমরা নির্বাচনে দাঁড়াতে দেই নাই। আমরা তো ঠিক করেছি, একজন ব্যক্তি ঠিক করেছেন তার দলে কে কে দাঁড়াবে, এবং এখনও প্রায় এইরকমই হয়। আপনি দলগুলিতেও যদি যান, আপনি দেখবেন কোনো দলের আমির, কোনো দলের আহ্বায়ক, কোনো দলের অমুক তমুক, তারা নিজেরা নিজেরা বসে মিটিং করে এমনকি দলের ভালো মন্দ, কে কোথায় সিট পাবে এটাও ঠিক করে দিচ্ছেন আসনে বিজয়ী হওয়ার হিসাবে। তারা এইভাবে হিসাব করছেন না যে একজন ভালো লোককে দেই, সে জিতে আসুক। তারা হিসাব করছে, আপনি কত পেয়েছিলেন গত নির্বাচনে? 500। আমি কত পেয়েছিলাম? আমি তো পাইনি, আশা করছি 200। 700 হইলে আমাদের প্রতিদ্বন্দ্বীকে আমরা 650 হারিয়ে দিতে পারবো। আসেন আমরা একজনকে দিয়ে দিই, তাহলে আমাদের তো 700 হয়ে গিয়েছে। এবং এইভাবে আসন বন্টন হয়। আসন বন্টন তো ভালো মন্দের ভিত্তিতে হয় না বাংলাদেশে। আমার অন্য দুইটা প্রসঙ্গে একটু যাই। বাংলাদেশে 51% নারী। এই নারীদের নিয়ে গত কয়েক মাস ধরে, আর গত কয়েক সপ্তাহ ধরে, আরও স্পেসিফিকলি গত 2-3 দিন ধরে অনেক রকম কথাবার্তা হচ্ছে। নারীদের নিয়ে নানান রকম প্রতিশ্রুতি আছে। আমি যদি সরাসরি জিজ্ঞেস করি, জামাত ইসলামের আমিরের নারী নিয়ে মন্তব্য, বক্তব্য, আল জাজিরা সাক্ষাৎকার, এই সব মিলিয়ে সত্যিকার অর্থে বাংলাদেশে আসলে নারীদের অবস্থান কই? কারণ আমরা জানি জুলাই গণঅভ্যুত্থানের সময় যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের হল থেকে নারীরা বের হয়ে এসেছিল, বলা হচ্ছিল এইটা একটা সিগনিফিক্যান্ট মাইলস্টোন, যে এই অভ্যুত্থান ব্যর্থ হওয়ার আর কোনো সুযোগ নাই। কিন্তু এটাও ছিল অতি আশাবাদ। আসলে এই অভ্যুত্থান ব্যর্থ হওয়ার সুযোগ নাই নারীরা বের হয়ে এসেছেন বলে আমার সেটা মনে হয় না। সেটা কেউ কেউ বলে না। নারীরা বের হয়ে এসেছিলেন এক মিথ্যা স্বপ্ন কিংবা বাস্তবতা তাদেরকে দেখানো হয়েছিল সেই আশায় যে তারাও স্বাধীনতা পাবেন, তারাও মুক্তি পাবেন। কিন্তু এটা ব্যর্থ হয়েছে যখন আমরা দেখেছি নারী হলের উল্টো দিকেই বাংলাদেশে একজন বিখ্যাত এবং বাংলাদেশে যার কন্ট্রিবিউশন আছে নারী শিক্ষায়, সেই বেগম রোকেয়ার ছবির উপরে কালি লেপন করা হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় কেবল ধর্মীয় পরিচয়ে কিংবা রাজনৈতিক পরিচয়ে নারীর নাম ছিল, সেই জন্য নারীর নাম কালি দিয়ে মুছে দেওয়া হয়েছে। আমরা তো সেগুলো দেখেছি। ফলে নারীর যে মুক্তি হয়েছে এইটা বলা কোনোভাবেই সম্ভব না। এবং বাংলাদেশের নারীদের অবস্থান আসলে পুরুষের মর্জির উপরে নির্ভরশীল এখনো। এবং পুরুষ, সকল পুরুষ নয়, পুরুষ শাসিত যে রাষ্ট্র ব্যবস্থা এবং রাজনৈতিক দলগুলিতে যে পুরুষের প্রাধান্য, এটিই নারীকে অনেক ক্ষেত্রে বঞ্চিত করছে। এবং নারীকে দূরে সরিয়ে রাখার জন্য ক্ষমতা থেকে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া থেকে এই জুলাইয়ের বিপ্লব বের হয়ে আসে নাই। আমি শেষ করব, আপনি যে বলছেন না মানে সবাই মিলে যে বাংলাদেশ গড়ার কথা, মানে আমি আপনাকে এই প্রশ্নটার আগে শুধু কয়েকটা উদাহরণ দিই। এনসিপি তো এই নারীদেরকে বের করে আনার শক্তি যদি আপনি চিন্তা করেন, তরুণরাই তরুণদেরকে বের করে এনেছিল, তাহলে এনসিপি নারী প্রার্থী দিতে পারলো না কেন? নারীরা কেন একটা বিরাট সংখ্যা এনসিপি ত্যাগ করলেন?
কোনো নারী কেন এরকম বললেন যে এই সিদ্ধান্তের আমি বিরোধী কিন্তু দলের প্রয়োজনে থাকছি, কি কারণে? এর কারণ হচ্ছে এইটাই, নারীরা বুঝতে পেরেছেন যে এই বিপ্লবের যে বৈষম্যহীনতা, সেই বৈষম্যহীনতার মধ্যে নারী পুরুষ বৈষম্যের যে মীমাংসা সেটা হয় নাই, এবং সেটা এখনো বহুদূরে, এখনো বহুদূরে। বহুদূরে। এই এই মীমাংসাগুলো তো হতে হলে সেই রাজনৈতিক বোঝাপড়া লাগবে, সবাই মিলে সমাজটা গঠন করা লাগবে। কিন্তু এখনো কি আদারিং করার কালচারটা দেখেন না? কিংবা ধরেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু আওয়ামী লীগের সমর্থক যারা আছেন তাদেরকে সমাজে মিশতে দেওয়া, কিংবা যারা অপরাধ করেছে তাদের বিচার করে, যারা অপরাধ করেনি তাদেরকে মেইন স্ট্রিমে সুযোগ দেওয়া, এইটা কি এক ধরনের অতিপ্রত্যাশা কিংবা অবাস্তব? আমি আপনাকে একটা উদাহরণ দিই, এটা পুরোপুরি লজিক্যালি চিন্তা করবেন। মুক্তিযুদ্ধের পরে এই জাতির বিভাজনের সবচেয়ে বড় যে বিষয়টি ছিল সেটি হচ্ছে আপনি কি মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন, এবং একটা পক্ষ বলার চেষ্টা করলো যে এই বিভাজনটি ঠিক না এবং এই বিভাজন অত্যন্ত ভুল, কেন মানুষকে বিভাজিত করা হবে, এবং বলল এটা চেতনা বিক্রি, এই যে চেতনার নামে এসব করা হয় এগুলো অত্যাচারের একটা চেষ্টা, অত্যাচারের জায়েজ করার জন্য চেতনার সওদা, বলল না? এবং এইটাকে আরো শক্তিশালী করে দিলেন একজন ব্যক্তি, উনি বললেন একটা ফিল্টার আছে, এবং সেই ফিল্টারের বিরাট সমালোচনা হলো। কিন্তু এই আন্দোলনের পরে একই ফিল্টার তৈরি হলো আরেকটা। আপনি তখন কোথায় ছিলেন জুলাই মাসে? আপনি কি বাসায় ছিলেন? বাসায় থাকলে আপনি দোষী। আপনি স্ট্যাটাস কি দিয়েছিলেন সেই জন্য আপনি দোষী। আপনি তখন সরকারে চাকরি করেছেন তাহলে আপনি দোষী। আপনি কি ওই সরকারের সময় প্রমোশন পেয়েছেন তাহলে আপনি দোষী। তাহলে কি দাঁড়ালো? আপনি একই জিনিস শুধু নাম বদল করছেন। হ্যাঁ, তাহলে এই বিভাজনটাকে কমিয়ে আনাটাই ছিল এই আন্দোলনের প্রথম কথা। বৈষম্য দূর হবে, এবং ওই বৈষম্য দূর করার জন্য কাকে বেছে নেওয়া হয়েছিল? মুক্তিযুদ্ধভিত্তিক কোটা। কিন্তু যদি মুক্তিযুদ্ধভিত্তিক কোটা দীর্ঘমেয়াদে থাকা ভুল হয়, তাহলে জুলাই যুদ্ধ বিষয়ক যে কোটা সেটাও ভাইয়ের বদলে তার ছেলে পাবে, আর ছেলে মেয়ে না থাকলে কেন ভাই পাবে, ভাই পেলে কেন আবার আত্মীয় পাবে, আত্মীয় পেলে কেন অন্যরা পাবে। আপনি দেখেন কোটা পদ্ধতির বিলোপ কিন্তু এই রাষ্ট্র করলো না, হয় নাই তো, কোটা নিয়ে কোনো আলোচনাই হয় নাই। হ্যাঁ, এই যে গণভোট, এটার ভিতর দিয়ে কোটা বিলুপ্ত হবে? এটা হচ্ছে একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই যে পুরো বিষয়টা ঘটলো, সেই বিষয়টার মধ্যে ট্যাগিংয়ের যে রাজনীতি সেটাও বন্ধ করা হলো না, এবং বিভাজন কমিয়ে আনার জন্য এত কমিশন হলো, কিন্তু নিজের অন্যায় স্বীকার করে, নিজের ভুল স্বীকার করে, কিংবা অনুতপ্ত হয়ে, কিংবা অন্য যে কোনো প্রক্রিয়ায় অথবা শাস্তি গ্রহণ করে এই বিভাজন কমিয়ে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের কোনো ব্যবস্থা করা হলো না। কিন্তু রাজসাক্ষী হওয়ার কারণে ক্ষমা করা হলো। অর্থাৎ আপনি আর কারো শাস্তি হওয়ার জন্য যদি গিয়ে সাক্ষী দেন তাইলে আপনি ক্ষমা পাবেন, কিন্তু আপনি নিজের অপরাধ কবুল করে আপনি যদি ক্ষমা প্রার্থনা করেন আপনি ক্ষমা পাবেন না। আবার বলা হলো তারা কি মাফ চেয়েছে, তারা কি রিমোর্সফুল, তারা কি কিছু বলেছে, তাদেরকে অনুশোচনা আছে, এটা বলল। তো অনুশোচনা করার জন্য আপনি কি একটা অল্টার তৈরি করে দিয়েছেন, কোনো বেদি দিয়েছেন যে এইখানে গিয়ে আপনি কাফারা দিলে আপনি আপনার অনুশোচনা স্বীকার করা হবে? সেটারও তো সুযোগ দেন নাই। তাহলে সুযোগ না দিয়ে আপনি যদি বলেন যে অনুতাপ করুক, আর অপরাধের কি ডিরেক্ট অপরাধী যারা, তাদের অনুতাপ তো কেউ আশা করে না। কিন্তু এই যে আপনি যাদের কথা বললেন, ভোটার এলাকাতে একবার মিছিল করেছে, কিংবা ধরেন ওই যে আমি বললাম ফুটবল খেলেছিল, না ফুটবল খেলেছিল, 500 টাকার জন্য ওই যে গাড়িতে দাঁড়িয়ে যায় 1000 টাকার জন্য। এই আপনি বুঝতে পেরেছেন তো, একটা ছেলের তার মেয়ে, তার বাচ্চা এবং তার বউ আত্মহত্যা করলো, মুক্তি পেল না বলে জামিনে। হ্যাঁ, তাকে তার দোষ হিসেবে বলা হয়েছে সেটা হচ্ছে সে আওয়ামী লীগের এক বংশীয় নেতার গাড়ি পাহারা দিত, গাড়ির মধ্যে বডিগার্ড হিসেবে চাকরি করতো বা কিছু করতো। ওই যে 500 টাকার ছেলে, আপনি 500 টাকার ছেলেটাকে শাস্তি দিচ্ছেন, ওই 500 টাকার ছেলেটাকে ক্ষমা চাওয়ার সুযোগ দিলে কি হতো? আবার ছাত্রলীগের বোমা হাতে নাকি কে আন্দোলন করছিল, তাকে ধরে পুলিশে দেওয়া হলো, সে নাসিরউদ্দিন পাটোয়ারির এখন নির্বাচনের পাশে ঘুরে। তো এইটা কি আমরা কি আগের চেহারাটাই দেখতে পাচ্ছি না? আগে ভালো ছিলাম না, কিন্তু এখন কি ভালো আছি? আপনি তো এই অজুহাত দিয়ে বলতে পারেন না যে আগেও খারাপ ছিলেন এখনো খারাপ থাকেন, এটা তো আপনি বলতে পারেন না। আগে খারাপ ছিলাম, অবশ্যই খারাপ ছিলাম, কিন্তু এখন কি আমরা তার চেয়ে ভালো হয়েছি? এই প্রশ্ন করলে আপনাকে বলা হবে কি জানেন, আপনি তো তাকে ফেরত আনার চেষ্টা করছেন। তো ভাই, আমি যদি এখন লর্ড ক্লাইভের মনে করেন
বলি যে লর্ড ক্লাইভ একটু শিক্ষিত ছিল, এর মানে আমি ক্লাইভকে ফেরত আনার চেষ্টা করছি, তা তো না। ইতিহাসকে ইতিহাসের মতো নির্মোহভাবে পর্যালোচনা করতে হয়। আমি আপনার উত্তরটা বড় হয়ে যাচ্ছে। যারা এই যে MBA BBA করে, এদেরকে একদম প্রাথমিক অবস্থায় একটা সোট অ্যানালিসিস শেখানো হয়, হ্যাঁ, যে আপনার স্ট্রেংথ কী, আপনার উইকনেস কী, হ্যাঁ, শেখানো হয় না, আপনার অপরচুনিটি কী, আপনার থ্রেট কী। এরা এই সোট অ্যানালিসিসটা করে, এত পড়াশোনা করে। এরা না অনেকে বিজনেসের স্টুডেন্ট, এরা না অনেকে আইনের স্টুডেন্ট। আইনের ফান্ডামেন্টাল প্রিন্সিপাল কি, এটা কি তারা মনে রাখে? নিজের বিদ্যা বুদ্ধি, নিজের জ্ঞান সব কিছুকে বিসর্জন দিয়ে আবার ওই একই জায়গায় চলে গিয়েছে। আমার সাথে থাকলে তুমি ভালো, আমার সাথে না থাকলে তুমি আমার শত্রু, আর মাঝখানে যদি থাকো তবে তুমি কারো নও। আমিও তোমাকে মারবো, আমার প্রতিপক্ষ তোমাকে মারবে, অতএব মাঝখানে থাকার কোনো সুযোগ নাই। অথচ মজার ব্যাপার কি জানেন? মজার ব্যাপার হচ্ছে আমাদের এই পুরো শরীরটাই যে তৈরি হয়েছে না পৃথিবীর, আমাদেরকে এই পৃথিবীতে দেওয়া হয়েছে, আমাদের শরীরটা সিমেট্রিক, এবং আমাদের সব কিছু আমাদের মিড লাইনকে বিবেচনা করে করতে হয়। আমরা যখন আমাদের শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিবেচনা করি, তখন আমরা মিড লাইন থেকে কত দূরে, এটাকে ডান দিকে না বাম দিকে, এইভাবে পজিশনিং করি, আর এটাকে সামনে না পেছনে, এইভাবে পজিশনিং করি। যারা মেডিকেলে পড়েন তারা এটা বুঝেন। এখন বামে হৃৎপিণ্ড থাকে, আর ডানে লিভার থাকে, আর দুই পাশে দুইটা ফুসফুস থাকে। এখন ফুসফুস বলল আমি ঠিক, আর লিভার আর কি বলে হার্ট বলল আমি ঠিক। আমাদের রাজনীতিটা এরকম হয়েছে, অথচ এই সবার সঙ্গবদ্ধতা একটা রাষ্ট্রকে তৈরি করে। এরা সবাই এই শরীরের মধ্যে থাকবে, এই জন্য থাকবে যে এই শরীরটা হচ্ছে তার রাষ্ট্র, এটাকে বাঁচিয়ে রাখতে হবে, এটাকে কর্মক্ষম রাখতে হবে, এটাকে উৎপাদনশীল রাখতে হবে, এবং এর যে চেতনা, এই যে ব্রেইন, এই ব্রেইনটাকে সবচেয়ে সুরক্ষিত রাখতে হবে, যাতে করে এই হাত পা লিভার কিডনি কোনো কিছু ডানে বামে ভিন্ন আচরণ না করে। এবং আমাদের প্রবলেম কোথায় হয়েছে জানেন? আমাদের প্রবলেম হচ্ছে মাথায়। আমাদের শরীর, এই রাষ্ট্রের শরীর যদি একটা মাছ হয় তবে পচেছিল মাথা, আমাদের রাষ্ট্রের শরীর যদি একটা মানুষ হয় তবে পচেছে ব্রেইন, আর আমাদের এই রাষ্ট্র যদি একটা অ্যামিবা হয় তাহলে তো তার ব্রেইনই নাই। শেষ করব, 10 বছর পর বাংলাদেশকে কোথায় দেখেন? 10 বছর পর আমি বাংলাদেশকে আসলে এখন আর দেখতে চাই না, কারণ আমার যখন বয়স 18 আমি ভেবেছিলাম বাংলাদেশ বদলাবে, এবং সেই জন্য আমি 18 বছর বয়স থেকে আমি বিতর্ক করতাম। আমি অনেক চ্যাম্পিয়ন হয়েছি, আমার ঘর ভর্তি পুরস্কার, কিন্তু আমি ভেবেছিলাম এই পুরস্কার আমার, এটা তো মানুষের না। তাই একটা সংগঠন করতে হবে, আমি মানুষকে কথা বলা শেখাবো, মানুষ যুক্তিতে কথা বলবে, মানুষ সহনশীল হবে। আপনার সঙ্গে আমার যুক্তি এবং তর্কের পার্থক্য হলে আমরা একে অন্যের ব্যক্তিগত শত্রু হব না, আমরা একে অন্যের মেধাকে প্রশংসা করতে শিখব। আজকে 30 বছর পার হয়েছে, আমার সেই স্বপ্নের কোনো বাস্তবতা আমি দেখতে পাই নাই। অতএব 10 বছর পরে বাংলাদেশকে আমি চিন্তা করতে চাই না, আমি শুধু আগামীকালের বাংলাদেশের কথা ভাবতে পারি। আমার এখন জন লেননের সেই গানকে মনে হয় যে এইটাই মনে হয় ঠিক ছিল, লিভিং ফর দ্য ডে, একদিন একদিন করে বাঁচি। এবং সেই পৃথিবী কল্পনা করতে বলেছিল না জন লেনন? ইমাজিন অল দ্য পিপল লিভিং ফর দ্য ডে। কিন্তু আমাদের দিনমজুর লিভিং ফর দ্য ডে করে, কিন্তু তার জীবনে আনন্দ সুখ কিচ্ছু নাই। আর আমাদের এই ক্ষমতাসীনরা লিভিং ফর 100 ইয়ার্স চিন্তা করে, ক্ষমতাকে অপব্যবহার করবে, বছরের পর বছর ক্ষমতায় থাকবে, স্বৈরাচারী হবে, ইতিহাসে নিজের নাম নিজের গায়ের জোরে লিখবে। ফলে আমি আর এই 10 বছর পরে বাংলাদেশের কথা চিন্তা করতে চাই না। যেখানে যাবে যাক, কর্মফল আমাদেরকে যেখানে যাওয়ার নিয়ে যাবে। আমার ভুল আমাকে যেখানে যাওয়ার নিয়ে যাবে, আপনার ভুল আপনাকে। কোনোদিন যদি এই ভুলের মধ্যে থেকে, এই কাদার মধ্যে পদ্ম ফুল জন্মায়, সেটা জন্মাবে, সেটা সেই পদ্ম ফুলের কৃতিত্ব, আমাদের না। তো সবাই আপনাকে অনেক ধন্যবাদ, নানান বিষয়ে কথা বললাম। আপনাকে নিশ্চয়ই 10 বছর পর না হোক, সামনে হয়তো 10 দিন পর, 10 মাস পর আবার কথা বলবো, তখন আমরা ভাববো আবার লিভিং ফর দ্য ডে না লিভিং ফর দ্য ইয়ার্স। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। কথা বলছিলাম আব্দুল নূর তুষারের সাথে। আমরা কি ভাববো আসলে, লিভিং ফর দ্য ডে না লিভিং ফর দ্য ইয়ার্স, সেই প্রশ্ন রাখলাম। ধন্যবাদ আপনাদের পডকাস্ট কথা চলবে দেখার জন্য।